শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ নিজ কর্মে উজ্জ্বল দেশের স্বাধীনতার ঘোষক বলছেন বিএনপি নেতারা। ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে সুরক্ষিত থাকবে গণতন্ত্র। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে অমোচনীয় জিয়াউর রহমানের নাম। নির্বাচিত সরকারি চলমান সংকট নিরসন করতে পারে মন্তব্য মির্জা ফখরুলের। ঋণ খেলাপিদের দলীয় মনোনয়ন না দেওয়ার ঘোষণা। গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবি ছাত্রদলের। ঐক্য নষ্ট না করতে বৈষম্য বিরোধীদের প্রতি আহ্বান। চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে বরগুনার পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা ব্যাহত, ভোগান্তি নিরসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ধার করা ভবনে চলছে শরীয়তপুর আদালতের বিচার কাজ, ভোগান্তিতে বিচার প্রার্থীরা অনুমোদনের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। এবং বিপিএলে দুপুর 1:30টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। সন্ধ্যায় দুবার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে আছি আমি সাইনা ইসলাম। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন প্রয়াত এই রাষ্ট্রপ্রধান। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে তার প্রতিষ্ঠিত বিএনপি দেশের জন্য জিয়াউর রহমানের অনন্য অবদান রাখার পতিত স্বৈরাচারের ইতিহাস বিকৃতির অপচেষ্টা সময়ের আবর্তে টেকেনি বলে মন্তব্য করেন বিএনপির নীতি নির্ধারকরা। জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারি গ্রামে জন্ম জিয়াউর রহমানের। ক্ষমতার দৃশ্যপটে আসার আগ পর্যন্ত এখানকার খুব কম মানুষই জানতেন তার সম্পর্কে। লেখাপড়ার হাতেখড়ি স্থানীয় স্কুলে। কলেজের গণ্ডি পেরিয়ে 1953 সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। এর কয়েক বছর পর 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা খানমের সঙ্গে, যিনি কালের পরিক্রমায় বিএনপির বর্তমান চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আজকের খালেদা জিয়া। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন চট্টগ্রামে। 71-এর 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেখান থেকে পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র। সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করে আবার ফেরেন নিজ কর্মস্থল সেনাবাহিনীতে। 75-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর আবারও দৃশ্যপটে জিয়াউর রহমান। আইন প্রশাসক হিসেবে আসেন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। 77 সালের এপ্রিলে রাষ্ট্রপতি হওয়ার পর মনোযোগ দেন রাজনৈতিক দল গঠনে। 78 সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করেন জিয়াউর রহমান। ওই বছরেই 1 সেপ্টেম্বর জাগদল ভেঙে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষণা করেন 19 দফা রাজনৈতিক কর্মসূচি। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। দেশকে বাকশাল মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে কৃষি বিপ্লবের লক্ষ্যে খালকাটা কর্মসূচি নিয়ে ছুটে বেরিয়েছেন সারা দেশ। তার কর্মতৎপরতায় দুর্ভিক্ষ পীড়িত দেশটি কয়েক বছরের মধ্যে চাল রপ্তানি শুরু করে। সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। শিল্প কারখানার বেসরকারীকরণ, পোশাক ও শ্রম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ শুরু করে নতুন অর্থনৈতিক অগ্রযাত্রা। সাদামাটা জীবনযাপন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। তো নিঃসন্দেহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ব্যক্তি এবং তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা গত 15-16 বছর যাবৎ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সর্বনিম্ন প্রাপ্তি তার থেকেও বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। পররাষ্ট্রনীতিতেও আনেন উল্লেখযোগ্য সংস্কার। খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতার ধারণা থেকে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক। জিয়াউর রহমান দক্ষতার সাথেই বাংলাদেশের জনগণের দাবির প্রতিনিধিত্ব করেছেন। তার রাষ্ট্র পরিচালনার সময় জনগণ অত্যন্ত খুশি ছিল যে দেশে সততা, একজন সৎ ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি সর্ব উপরে থেকে দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন।
সততা দেশপ্রেমের কারণে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিলেও দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে জীবন দিতে হয় আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানকে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে। সাবেক এই রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে জিয়াউর রহমানের নাম উজ্জ্বল হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ এর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত 89তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, ভোটের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে পিজি হাসপাতালের আবু সাইদ হলে চিত্রকর্মের প্রদর্শনী ও তার জীবন দর্শন নিয়ে আলোচনার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। 2 পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন শিল্পীরা। সংস্কৃতি বিনির্মাণের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। পরে জিয়াউর রহমানের জীবন দর্শন নিয়ে স্মৃতিচারণ ও আলোচনায় যোগ দেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও নানা গুণীজন। তুলে ধরেন জিয়াউর রহমানের জীবনের নানা দর্শন। আইন করে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। যার কণ্ঠে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি, যে কথাই বলুক না কেন, যে যেখানে যে বইতে যে কথা লিখুক না কেন, আমরা তো বেঁচে আছি এখনো। আমরা তো নিজের কানে ওই মানুষটার কণ্ঠেই স্বাধীনতার ঘোষণা শুনেছি। পুরো অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী জোবাইদা রহমান। ছোটবেলায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে প্রভাবিত করেছেন সেই স্মৃতিচারণ করেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে। যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে প্রত্যেকটি মানুষের। এটিকে আমরা যদি সকলে একমত থাকি, প্রত্যেকটি রাজনৈতিক দলমত নির্বিশেষে, যে এই অধিকারটা রাখতে হবে এবং একই সাথে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো উপায়ে। আমরা যদি এই দুটোকে যে কোনো মূল্যে কন্টিনিউ করতে পারি আগামী 20 বছর 25 বছর, তাহলে আমি মনে করি যে যেই সমস্যা আমাদের আছে, গণতান্ত্রিক ব্যবস্থা যে বাধাগ্রস্ত করে অনেকেই মাঝে মাঝে ইন দ্য নেম অফ গণতন্ত্র, তাহলে সেই রাহু থেকে আমরা মুক্ত হতে পারবো। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নির্মিত হলে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা জিয়া রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে, দেশের মানুষের সামনে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ভারতীয়রা। শনিবার দুপুরে শূন্য রেখার পাশে ক্ষেতের গম তুলতে গেলে বাংলাদেশিদের বাধা দেয় ভারতীয়রা। এ নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভারতীয়দের হাঁসুয়ার আঘাত ও ছোড়া পাথরে আহত হয় 5 বাংলাদেশি। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম তুলতে যান স্থানীয়রা। তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশিদের বাধা দেন। এ সময় ভারতীয়রা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে ফেলেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ভারতের আমাদের ওইদিকে যে আম গাছগুলো সবগুলা কোপায় কোপায় দেখতেছি, তখন আমরা সবাই এসে তখন তাড়া করি। স্প্রে করার সময় বিএসএফ তার লোকজনকে নিয়ে না ডাইরেক্ট আক্রমণ করে এবং গাছ কেটে ফেলে। সকালে এসে গাছ টাছ কেটেছে, গাছ কাটার পর তখন আমাদের কিছু বেশি লোকজন ছিল না, একটু বাধা দেখেছে, বিএসএফ সাথে করে নিয়ে এখানে এসে যখন আমাদের লোক একটু করতে যাচ্ছে তখন ওরা প্রত্যেকটা হাতে ফায়ার এরিয়া করছে, ভয় দেখাচ্ছে।
সে সময় ভারতীয় নাগরিকদের হাঁসুয়ার আঘাতে ও ছোড়া পাথরে আহত হন কয়েকজন বাংলাদেশি। ভারতীয়দের বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণেরও অভিযোগ তোলে বাংলাদেশিরা। তখনকার হেরা বিএসএফ কে সাথে করে হেরা ওই যে কি ধোয়া উঠছে এটা ছাড়ে গ্যাস এটা নিয়ে আসতেছে। জয়টে ওরা সাউন্ড গ্রেনেড বা গ্যাস মেরেছে, সবগুলোই বাংলাদেশের ভিতরে মেরেছে। ওরা ইন্ডিয়ান সীমান্তে দেওয়া না, ওরা বাংলাদেশের ভিতরে এসে মেরে যাচ্ছে। তারা আক্রমণাত্মক ভাবে আক্রমণ চালায়, বিভিন্ন ভাবে আক্রমণ চালায়, ইট পাটকেল ছুড়ে। সকালে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চলে সন্ধ্যা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি। পরিস্থিতি আমাদের কাজ করতে দেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি, বাকিরাও চলে আসতেছে। সিচুয়েশন ইনশাআল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের। এর আগে চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচিত সরকারের পক্ষেই দেশের চলমান সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঋণ খেলাপিরা যেন নির্বাচনে দলের মনোনয়ন না পায় সে বিষয়ে সজাগ থাকার আশ্বাসও দেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রত্যয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। শিউলি রায়ের রিপোর্ট। শ্বেতপত্রে সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি ও বর্তমান অর্থনীতি পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে আয়োজন করা হয়। এই আয়োজন সমাপনী অধিবেশনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় অর্থনৈতিক সংস্কারের চেয়ে রাজনৈতিক সংস্কারকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থান থেকে মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে, যা বাস্তবায়ন রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয়। অর্থনৈতিক সংস্কার সেটা আছে, সেই সঙ্গে রাজনৈতিক সংস্কার, এবং আমরা রাজনৈতিক সংস্কারের উপরে গুরুত্বটা বেশি দিতে চাই। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে যারা নির্বাচনে অংশ নেবে এবং যারা আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার করা হবে। ক্ষমতায় ভারসাম্য ও দ্বিকক্ষক বিশিষ্ট সংসদ গুরুত্ব পাবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঋণ খেলাপিরা যাতে দলীয় মনোনয়ন না পায় সেদিকে চেষ্টা করবে বিএনপি। ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি। এর আগে অধিবেশনে অর্থনীতিবিদরা বলেন, শ্বেতপত্র ও বাজেট নিয়ে নানা কথা হলেও সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জনপ্রশাসনের সাথে মন্ত্রণালয়ের কোনো মতেই সমন্বয় নেই, কোঅর্ডিনেশন নেই। আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই, সেটা হচ্ছে জনপ্রশাসনের মধ্যে আমি কোনো ইচ্ছেও দেখিনি এই সমন্বয়টা ঘটাবার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে মনোযোগী হলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধির সমালোচনাও করেন তিনি। আর শক্ত অর্থনীতি গড়তে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় বাড়াতে এনবিআরকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কারণে হিমশিম সাধারণ মানুষ। যে ভ্যাট এবং অন্যান্য জিনিসগুলির দাম বাড়ানো হলো, যেখানে একদিকে ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে, আরেকদিকে মূল্যস্ফীতি বাড়ানোর মতো প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হলো, সেইখানে আপনারা চিন্তা করেন যে IMF এর 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসের তার থেকে বেশি আসে। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের কারণে দেশের ব্যবসা বাণিজ্যে সবচেয়ে কঠিন সময় যাচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। ঘুরে দাঁড়াতে সরকারকে পাশে চান তারা। গেল 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। গত 15 বছরে বাংলাদেশে আমরা যে উন্নয়নের গাল গল্প শুনেছি, সেটা যে আসলে ভিতর থেকে কতটা ফাঁপা এবং আমাদের সাধারণ মানুষের জীবনকে কিন্তু দিন দিন এটা সংকীর্ণ করে আনছিল। আর সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি
কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। শক্ত অর্থনীতি গড়তে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। Running on commercial loans are not sustainable. So what we are trying to do is actually make the ticket size smaller and do an inclusive trade and engage more and more small and medium-sized traders so that the competitive environment prevails and then TCB gets higher value of its 12,000 কোটি টাকার যে পণ্যটা টিসিবি কিনে এটা হায়ার ভ্যালু পায়। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা দেখেছি যে মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক ভিত্তির দিকে মনোযোগ না দিয়ে শুল্ক ও কর আরোপ করছে। সরকারের এই সমন্বয়হীনতা ও অদক্ষতা মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে, এমন অভিযোগ করেছে বিএনপি। আওয়ামী লুটপাটে ভুক্তভোগী মানুষকে স্বস্তি দিতে অবিলম্বে কর ও শুল্ক প্রত্যাহারের দাবিও জানায় দলটি। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। সম্প্রতি ১০০টি পণ্যের উপরে শুল্ক ও কর বৃদ্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আপত্তি সাধারণ মানুষের। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক দলও কর আরোপের সমালোচনায় মুখর। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিএনপি। রাজধানীর গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপের সহজ পথ বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআর কে বলবেন যে কি আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণের কিভাবে কি করা যায়। এনবিআর তো খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? আর সরকার নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভ্যাট হার না বাড়িয়ে আওতা বাড়ানোর দাবি জানান তিনি। আমরা পূর্বে বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব। তাই সরকারকে অনুরোধ করছি, আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে দরকার নির্বাচিত সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন, কারণ পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মাহির সাজিদ মালিক, দেশ টিভি, ঢাকা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আয়তায় এনে বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। এ সময় গুপ্ত রাজনীতি বন্ধের দাবিও জানান তিনি। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। এ সময় জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ না করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্যাম্পাসে গুম, খুন, হত্যায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দুপুর ৩টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হওয়া লং মার্চে সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসে স্থিতিশীলতা রক্ষায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি করেন তারা। আওয়ামী দোষরদের সরাসরি জড়িত থাকার এদের সাজার দাবিতে এবং এই গণহত্যার বিচারের দাবিতে আজকে আমাদের এই প্রোগ্রাম। দুপুর 3:30টায় শুরু হওয়া লং মার্চ শাহবাগ টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই বক্তব্য রাখেন ছাত্রদলের নেতারা। দাবি করেন আওয়ামী লীগ আমলের হওয়া সব হামলা খুনের বিচারের। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ায় যথেষ্ট নয়, দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এই সবগুলো ক্যাম্পাসে বিগত 15 বছরে যে সকল ছাত্র দলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে,
এই সে সকল ছাত্র লীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময়ে নিয়ে আসতে হবে। ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে আন্ডারগ্রাউন্ড বা গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তিনি। এই বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই, সেজন্য তারপরও কোনো ছাত্র সংগঠন যদি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিপ্ত থাকে, আমরা ধরে নেব তারা সেই অতীতের ন্যায় 1971 সালের ন্যায় আবারও বড় কোনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তবে জাতীয় ঐক্য নষ্টের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রাকিবুল ইসলাম। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, বইছে হিমেল হাওয়া। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জনজীবনে শীতের কি প্রভাব দেখতে পাচ্ছেন, বিস্তারিত নিয়ে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু কুড়িগ্রামে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে সেটি কিন্তু আজ 9-এর ঘরে চলে এসেছে। অর্থাৎ আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালও কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 14 ডিগ্রির মতো ছিল, যার ফলে কিন্তু হঠাৎ এই ঠান্ডার প্রকোপটা বাড়ার কারণে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিপাকে পড়েছেন। এছাড়াও এই শহর অঞ্চলের চেয়েও চরাঞ্চলের কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু অনেকটা বেশি, যার কারণে কিন্তু আপনি জানেন যে কুড়িগ্রামে 16টি নদ নদী রয়েছে। 16 নদ নদীর অববাহিকায় যারা বসবাস করে তারা কিন্তু এই হঠাৎ এই ঠান্ডার কারণে কিন্তু দুর্ভোগে পড়েছেন। এছাড়াও আমি স্থানীয় যে আবহাওয়া অফিস রয়েছে, আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছেন যে এরকম তাপমাত্রা আরো 2 থেকে 3 দিন এই জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি এই হঠাৎ কিন্তু এই তাপমাত্রা নিম্নগামী হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে গ্রামে কিন্তু অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে কিন্তু এই শীত নিবারণের চেষ্টা করছে। আমরা দেখেছি যে যারা শ্রমজীবী মানুষ বা যারা দিন করে দিন খাওয়া মানুষ, তারা কিন্তু এই ঠান্ডা উপেক্ষা করে কিন্তু তারা কাজের সন্ধানে যাচ্ছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে, বেলা বাড়ার কারণে কিন্তু সূর্যের দেখা মিলছে। সূর্যের দেখা মিললেও কিন্তু উত্তরীয় হিমেল হাওয়ার কারণে কিন্তু সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু ছড়াতে পারছে না, যার কারণে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। এছাড়াও কিন্তু সকাল থেকে যে ঠান্ডার প্রকোপ সেটি কিন্তু 9টা-10টা পর্যন্ত থাকে, যার কারণে কিন্তু যারা কাজ করে খাওয়া মানুষ তারা কিন্তু কষ্টে পড়েছে। এছাড়াও আমরা দেখেছি যে রাতে কিন্তু এই কুয়াশা বৃষ্টির মতো ঝরে, যার ফলে কিন্তু রাতে অনেক ঠান্ডার প্রকোপ সেটি অনেকটা বেড়ে যায়। এই ছিল কুড়িগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ জুয়েল। কুড়িগ্রাম থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা।